আসসালামু আলাইকুম। প্রিয় ৪৯তম নবাগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের ৪৯তম বিশেষ পরীক্ষার প্রিলিমিনারি যে পরীক্ষা হবে ২০০ মার্কসের, সে পরীক্ষার তারিখ ইতিপূর্বে নির্ধারিত হয়েছে। ১০ই অক্টোবর আপনাদের পরীক্ষা হবে। আপনারা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা আপনাদের প্রস্তুতিটাকে আরও একটু গতিশীল করার জন্য, আরও একটু বেগবান করার জন্য পদার্থবিদ্যা অংশের থেকে আমরা সাজেশনমূলক কিছু ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা ইতিপূর্বে কয়েকটি ক্লাস দিয়েছি, আপনারা অনেকেই আমাদের ক্লাসগুলো দেখেছেন, অনেক কমেন্টসও করেছেন, শেয়ার দিয়েছেন। এই জন্য আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে আলোক বিজ্ঞান অপটিক্সের উপর একটা ক্লাস নিব। আমরা প্রাথমিক ইম্পর্ট্যান্ট যেই এমসিকিউগুলো সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব, সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমি আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরও বেশি অনুপ্রাণিত করবেন, যাতে আমরা আর অধিক সংখ্যক ক্লাস দিতে পারি। ৪৯তম বিশেষ পরীক্ষার প্রিলিমিনারি হওয়ার কারণে আসলে প্রিপারেশনটা একটু জটিল হয়েছে, কারণ বোঝা যাচ্ছে না যে কী ধরনের প্রশ্ন আসবে। সিলেবাস অনেক বিশাল বড় এবং সিলেবাসে কী পয়েন্টগুলো বলা আছে, কিন্তু এখান থেকে কী অংশটা পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটাও কিন্তু আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। তাছাড়া ম্যাথমেটিক্যাল টার্ম তো আছেই, এবং বলা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রিলিমিনারি নিবন্ধন যে পরীক্ষা আসতেছে সেটার প্রশ্ন যদি কঠিন হবে, তো নিবন্ধনের প্রশ্ন যদি কঠিন হয় তাহলে বিশেষ পরীক্ষার প্রশ্ন ডেফিনেটলি কঠিন হবে, সেটাই বোঝা যাচ্ছে। এবং অলরেডি আমরা দেখেছি ৪৭তম বিশেষ পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেখানেও প্রশ্নগুলো একটু কঠিনই এসেছিল, কারণ বিশেষ করে ম্যাথ অপশন থেকে যে ইনইকুয়ালিটি, অসমতার অঙ্ক দিয়েছে, এগুলো আসলে সবাই সলভ করতে পারবে না, বিশেষ করে সায়েন্স স্টুডেন্ট বাদ দিয়ে বাকিদের জন্য একটু কঠিন হয়ে যায়। তো বোঝাই যাচ্ছে যে পরীক্ষাগুলো সামনে কঠিনই হবে। সেই জন্য আমাদের প্রস্তুতিটাকেও সেভাবেই নিতে হবে যে সহজ প্রশ্ন পড়ার পাশাপাশি কঠিনও নিতে হবে, কারণ সবই আমি কঠিন পড়লাম সহজ পড়লাম না তাইলে কিন্তু হবে না, কারণ সহজ প্রশ্নও আসবে, তখন দেখা গেলো সহজগুলো আমাদের ভুল হয়ে যাবে, কনফিউশন তৈরি হবে। এই কনফিউশন কোনো তৈরি করা যাবে না। সহজ প্রশ্ন যেমন পড়তে হবে, কঠিন প্রশ্ন সলভ করতে হবে। আমরা দুটোর মাধ্যমেই আমাদের যে প্রস্তুতিটা সেটাকে আরও বেগবান করার জন্য আমরা নিয়ে এসেছি। এবং আমাদের নিবন্ধন পরীক্ষার জন্য খুবই শীঘ্রই কলেজ পর্যায়ের, আমরা প্রথমে কলেজ পর্যায়ের যে বইটি প্রভাষক আমরা খুবই শীঘ্রই বাজারে নিয়ে আসতেছি। আপনারা আমাদের বইটি পাবলিশ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমাদেরকে নক করবেন। আমরা আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন যাতে এই সার্কুলার আগেই আপনারা প্রিপারেশনটা নিতে পারেন, এবং যে সিলেবাসটা আসবে সেই সিলেবাসের আঙ্গিকে আমরা খুব সিলেবাস দেওয়ার পরপরই আমরা এই বইটাই আবার আমরা নতুন করে প্রশ্ন সংযোজন করব। যদি দেখি সিলেবাসের মধ্যে আছে তাহলে ওকে আমরা সেটা রাখবা, যদি দেখি সিলেবাসের মধ্যে নাই, নতুন কিছু দিয়েছে, আমরা মুহূর্তের মধ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে সেটার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ ইনক্লুড করে ছেড়ে দেব। আমরা চাচ্ছি ততক্ষণের মধ্যে আপনারা আপনাদের প্রস্তুতিটাকে গুছানোর জন্য বা কী ধরনের এমসিকিউ পরীক্ষা আসতে পারে সেটার একটা বেসিক ধারণা নেওয়ার জন্য আমাদের বইটা ফলো করবেন। তাতে করে বুঝতে পারবেন যে কী ধরনের প্রশ্ন হতে পারে, এমসিকিউগুলো কী ধরনের হতে পারে, বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো কী ধরনের হতে পারে। সব আইকিউ টাইপের ম্যাথ হবে, যে সহজেই যাতে অ্যান্সার করা যায় এরকম। তো আমাদের যে নিজস্ব প্রকাশনী, সেই প্রকাশনী থেকে ইনশাল্লাহ আমরা আমাদের বইগুলো প্রকাশ করব। আশা করি আমরা সব বই প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া যদি থাকে, আপনাদের যদি আমাদেরকে আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা সব সাবজেক্ট যেগুলো নিবন্ধন পরীক্ষা হবে আমরা আশা করি ধারাবাহিকভাবে আমরা সব দিব। আমাদেরকে কয়েকজন বলেছে যে লাইব্রেরিয়ানের বই, তারপরে হচ্ছে সহকারী মৌলবীর বই,
তারপরে ভৌতবিজ্ঞানের বই, এই ধরনের বইগুলো বাজারে আসছে কিনা, কবে আসবে, ইকোনমিক্সের বই আমরা অলরেডি ইনশাল্লাহ এগুলো তাদেরকে বলেছি, সার্কুলারের পরপরই আপনারা পাবেন। কিন্তু ইতিপূর্বে আমাদের বাজারে যে বইটা আসছে সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান স্কুল পর্যায়ের, অর্থাৎ পদার্থ রসায়ন এবং সহকারী শিক্ষক যেটা, আর হচ্ছে কলেজ পর্যায়ে প্রভাষক, আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করি আজকে যে অপশনটা আমাদের আলোক বিজ্ঞান বা অপটিক্স থেকে। সেটা বলা আছে যে যেহেতু আমাদের লেখাগুলো খুবই মাইক্রোস্কোপিক, আমরা রিকোয়েস্ট করব যেহেতু আমরা হোয়াইট বোর্ডে যাচ্ছি না, কারণ হোয়াইট বোর্ডে অনেকে বুঝবে না বা এই অল্প সময়ের মধ্যে এত সমস্যার সমাধান করা সম্ভব হয় না লিখে এই জন্য আমরা কি করেছি, প্রশ্নগুলোকে সুন্দরভাবে টাইপ করে সঠিক অ্যান্সারগুলো সিলেক্ট করে সঠিকভাবে আমরা আপনাদেরকে সেইভাবে সাজেশনমূলকভাবে দিচ্ছি। যদি দেখা না যায় আপনারা জুম করে দেখে ইনশাল্লাহ নোট করে পড়বেন, আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা বলা আছে আলোক বিজ্ঞানের, মানব চোখ কোন তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িত চৌম্বক তরঙ্গ দেখতে পারে? মানব চোখ কোন তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িত চৌম্বক তরঙ্গ দেখতে পারে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে পারে? মানব চোখ কিন্তু সব ধরনের তরঙ্গ আমরা দেখতে পারি না। এখানে বলা আছে 100 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার, না, এটা আমরা দেখতেই পারি না। 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, হ্যাঁ আমরা এটা দেখতে পারি। তবে এখানে একটা কথা আছে, আমাদের ইন্টারমিডিয়েটের বইতে বলা আছে আমাদের যে দৃশ্যমান আলো সেটা রেঞ্জ হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার পর্যন্ত। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানব দেহ খুব সহজে কী করতে পারে, দেখতে পারে। 380 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো কী করতে পারে, দেখতে পারে। তো এখানে আছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এটাই সঠিক। 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। শূন্যস্থানে ওকে আলোর বেগ প্রায় কত? শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁶, তারপরে হচ্ছে এটা হবে 3 × 10⁸, 3 × 10⁻10। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্যস্থানে আলোর বেগ, অথবা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। নিম্নের কোন ক্ষেত্রে আলোক রশ্মির ধারণা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? যখন আলো কণার মতো আচরণ করে, যখন বস্তুর আকার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় তুলনীয় হয়, যখন বস্তুর আকার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট হয়, যখন আলো তরঙ্গের মতো আচরণ করে। অর্থাৎ আমরা জানি নিম্নের কোন ক্ষেত্রে আলোক রশ্মির ধারণা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? যখন বস্তুর আকার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক ছোট হয়, ভেরি মাইক্রোস্কোপিক যখন হবে, তখনই আলোক রশ্মির ধারণা সবচেয়ে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এক কথায় তরঙ্গ দৈর্ঘ্যের বস্তুর আকার তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক ছোট হবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বড় হবে। তার মানে বোঝাই যাচ্ছে বস্তুটা কত পরিমাণ মাইক্রোস্কোপিক। এমনিই তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ছোট, সেটার তুলনায় বস্তুটা যদি ছোট হয় তখনই আমাদের আলোক রশ্মির ধারণা গ্রহণযোগ্য। যেমন আমরা এটা অনেকটা এরকম যে পয়েন্ট চার্জ আমরা যেটা বলেছিলাম, পয়েন্ট চার্জ বা বিন্দু আদান কাকে বলে? তো আমরা অনেকে বলি যে যখন কোনো একটা আদান বিন্দুর মতো বা অনেক ছোট মানের, সেটাকে আমরা বলি পয়েন্ট চার্জ। আসলে সঠিক ডেফিনেশনটা হচ্ছে যখন কোনো একটা চার্জের আকার, দুটো চার্জের আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক 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 ছোট হয়, তখন সেই চার্জকে বলা হয় পয়েন্ট চার্জ বা বিন্দু আদান। তো এখানেও ঠিক তাই, একটা আলোক রশ্মিকে তখনই ডিফাইন করা যায় যখন কোনো বস্তুর দৈর্ঘ্যটা আলোক তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক ছোট হয় যখন, তখন। ফোকাস দৈর্ঘ্যের একক কি? রেডিয়ান? না, রেডিয়ান তো একটা কোণ, আর ফোকাস দৈর্ঘ্য তো কোণ না। মিটার? হ্যাঁ। হার্টজ হচ্ছে কম্পাঙ্কের একক, আর নিউটন হচ্ছে আমার বলের একক। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আমরা পরের প্রশ্ন আসছি। একটি গোলাকার দর্পণের জন্য ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধের আমরা সবাই জানি। যে কোনো লেন্সের বক্রতার ব্যাসার্ধ বা দর্পণের জন্য বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক। তাহলে F = R/2, এটা আমরা সহজেই জানি। নিম্নের কোনটি দর্পণের সঠিক সমীকরণ নির্দেশ করে? 1/F = 1/U - 1/B, না, 1/B + 1/U = 1/F, হ্যাঁ এটাই হচ্ছে সঠিক অ্যান্সার।
আমরা জানি এখানে একটা সমীকরণ যেটা দেওয়া আছে, দ্যাট মিনস 1/f সমান হচ্ছে 1/u প্লাস 1/v। এই ইউটা হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব, বি প্রতিবিম্বের দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব হচ্ছে একগুচ্ছ আলোকরশ্মি যখন আমার কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে যে বিন্দুতে মিলিত হবে, কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্বই হচ্ছে আমার ফোকাস দূরত্ব। এটা আমরা অলরেডি জানি যে ফোকাস দূরত্ব কাকে বলে। ওকে, তারপর আমরা পরের প্রশ্ন আসছি। কার্টেসিয়ান চিহ্ন প্রথা অনুসারে আপতিত আলোর বিপরীত দিকে যে দূরত্ব হিসাব করা হয় তা হলো, এটা হলো আপতিত আলোর বিপরীতে যে দিক আমরা কাউন্ট করব সেই দিকটাই হবে ঋণাত্মক। সোজা কথা, ধনাত্মক ঋণাত্মক শূন্য অসংজ্ঞায়িত, তাহলে এটা হবে ঋণাত্মক। একটি অবতল দর্পণ গঠন করে না বাস্তব এবং খর্বিত প্রতিবিম্ব যখন বস্তুকে স্থাপন করা হয় এফ এবং পি এর মাঝখানে, এফ বিন্দুতে সি এর পিছনে অসীমে। তাহলে এটা হচ্ছে এফ অর্থাৎ ফোকাস দূরত্ব এবং পি, এই দুটো বিন্দুটা, পি হচ্ছে টার্গেট বা পোল, মেরুবিন্দু, এই দুইটা বিন্দুর মাঝখানে। গোলাকার দর্পণের বিবর্তনের ক্ষমতা কত? এম ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ, এম ইকুয়াল টু ইউ বাই বি, এম ইকুয়াল টু এস বাই এস প্রাইম। অর্থাৎ এখানে এস প্রাইম বাই এস হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব, আর প্রতিবিম্বের দূরত্ব আকার, আর এস হচ্ছে লক্ষ্যবস্তুর আকার, কোনোটিই নয়। তাহলে আমরা জানি গোলাকার দর্পণের বিবর্তনের মান হচ্ছে এম ইকুয়াল টু, এটা তাহলে এটা হবে, অর্থাৎ এটা ভুল, অর্থাৎ এস বাই এস প্রাইম। আর যদি আমার এখানে এস প্রাইম বাই এস হয় তাহলে এটাও তো সঠিক, বলছে গোলাকার দর্পণের বিবর্তনের মান তাহলে কোনটি, মাইনাস বি ডিভাইডেড বাই ইউ, এবং সেটা হচ্ছে আমাদের কি হবে, একটা মড হবে, অর্থাৎ ম্যাগনিফিকেশান ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই ইউ এরকম, অথবা এম ইকুয়াল টু হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এল। এখানে মড দেওয়ার দরকার নাই, এল প্রাইম হচ্ছে বিম্বের আকার বা দৈর্ঘ্য, আর এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, আমরা জানি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে ধনাত্মক। একটি সমতল দর্পণে ঘটিত প্রতিবিম্ব, আচ্ছা এটা ধনাত্মক, ঋণাত্মক, শূন্য অসংজ্ঞায়িত, ধনাত্মক, তাহলে ধনাত্মক। একটি সমতল দর্পণে ঘটিত প্রতিবিম্ব বাস্তব এবং সোজা, অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং খর্বিত, বাস্তব এবং খর্বিত, কোনটি সঠিক হবে? তাহলে এখানে বলা আছে যে একটি সমতল দর্পণে ঘটিত প্রতিবিম্ব এটা হবে অবাস্তব এবং সোজা, কারণ একটি সমতল দর্পণ যদি আমরা রাখি, এরকম যদি সমতল দর্পণ হয়, একগুচ্ছ আলোকরশ্মি কোথায় গিয়ে যেভাবে আসবে সেভাবেই তো আবার প্রতিসৃত হয়ে যায় সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর যদি একটা নির্দিষ্ট কোণে আপতিত হয় তখন সেক্ষেত্রে তার প্রতিবিম্বটা হবে অবাস্তব এবং সোজা। ওকে, পরের প্রশ্ন বলছে একটি গোলাকার দর্পণে মেরু হতে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। বলছে একটি গোলাকার দর্পণের মেরু হতে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্য, মুখ্য দৈর্ঘ্য, আলোকীয় দৈর্ঘ্য। যেমন এটা যদি একটা লেন্স হয় বা দর্পণ হয়, এটা প্রধান অক্ষ, এখানে একটা লক্ষ্যবস্তু আছে, তাহলে এটা সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রতিসরিত হয়ে এখানে গেছে। অথবা আমরা এইভাবে দেখাতে পারি, একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরালে এখানে আপতিত হলো, আপতিত হওয়ার পর তারা সবাই এখানে মিলিত হয়েছে, তাহলে এখান থেকে এই দূরত্বটাই হচ্ছে আমার, এই দূরত্বটাই হবে আমার হচ্ছে দিস ইজ কল্ড ফোকাস লেন্থ, এটা হবে আমার ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমরা যদি একটু দেখি ফোকাস দৈর্ঘ্য কি, একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্বকে আমরা বলি ফোকাস দৈর্ঘ্য। এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এই ফোকাস দৈর্ঘ্যকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করি, এবং মনে রাখতে হবে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের আমার অর্ধেক, এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2। একটি দর্পণের ফোকাস তল হলো কি, প্রধানক্ষের সমান্তরাল, দর্পণের তলে মিলিত হয় অসীমে, প্রধানক্ষের উপর লম্ব এবং ফোকাস দিয়ে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে প্রধানক্ষের উপর লম্ব এবং ফোকাস দিয়ে যায় ফোকাস তলটা। কারণ আমরা যখন ফোকাস তল কল্পনা করব, তাহলে এই যে
এটা দর্পণের উপর লম্ব হবে এবং এই যে ফোকাস বিন্দু সেই ফোকাস বিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে আমার ফোকাস তল। এরকম হচ্ছে ব্যাপারটা ফোকাস তলের। নিম্নের কোন উক্তিটি মিথ্যা? শূন্যস্থানে আলো সরল পথে চলে। হ্যাঁ, শূন্যস্থানে তো আলো সরল পথে চলে, এটা সঠিক। শূন্যস্থানে আলোর বেগ অসীম, না, শূন্যস্থানে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এটা সঠিক নয়। আলো হলো তাড়িৎচুম্বক তরঙ্গ, হ্যাঁ ওকে, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দৃশ্যমান আলোর পরিসীমা 400 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার, এটাও সঠিক। তাহলে সঠিক মানে সঠিক নয়, সেটা হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ অসীম, এটা অসীম না, এটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমরা একটু সাইড নোট। আচ্ছা, কী ঘটবে যখন আলোকরশ্মি তির্যকভাবে বাতাস হতে গ্লাসের মধ্যে প্রবেশ করে? অর্থাৎ এখানে হচ্ছে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায়, আমরা জানি যে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন এটা কি হয়, এরকম সরল পথে চলে যাওয়ার কথা, কিন্তু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে সে মাধ্যমের দিকে একটু বেঁকে গিয়ে পড়ে আবার সেই তার অরিজিনাল যে আলোর দিকটা আছে সেই দিক বরাবর চলে যায়। তাহলে এই যে সামান্য একটু বেঁকে গেল, অর্থাৎ অবিলম্বের দিকে বেঁকে যায়, সেটা হচ্ছে অবিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে বলা আছে অবিলম্ব থেকে দূরে সরে যায়। দূরে সরে যায় মানে কি? না, দূরে সরে যায় না, অবিলম্বের কাছে আসে। তাহলে অবিলম্বে থেকে দূরে সরে যায় না, অবিলম্বের দিকে বেঁকে যাবে। হ্যাঁ, বাঁকাবে না, সম্পূর্ণ প্রতিফলিত হবে। তাহলে সঠিক আনসার হচ্ছে অবিলম্বের দিকে বেঁকে যাবে। স্নেলের সূত্রটিকে গাণিতিকভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ μ = sin I / sin R। এটা কি স্নেলের সূত্রটা কীরকম হবে? অর্থাৎ আমরা জানি যে এই তো এটা হচ্ছে আপতন কোণ I আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ R। তাহলে তারা বলতেছে যে আপতন কোণের সাইন অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত এটা একটা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। এটা স্নেলের সূত্র। প্রতিসরাঙ্ক নির্ভর করে আপত কোণের উপর, ওকে, প্রতিসরণ কোণের উপর, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর আর আলোর তীব্রতার উপর। তাহলে আমরা জানি প্রতিসরাঙ্ক নির্ভর করে দুটো ব্যাপার, একটা হচ্ছে a μb সমান যদি আমরা লিখি দ্যাটস ইকুয়াল টু CA/CB, অর্থাৎ a মাধ্যমে আলোর বেগ / b মাধ্যমে আলোর বেগ, অথবা প্রতিসরাঙ্ক নির্ভর করে 0μb বা 0μa, অর্থাৎ b মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক / এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে আলোর বেগের উপর অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর, আরেকটা হচ্ছে আমার কি, আরেকটা হচ্ছে আমার প্রতিসরাঙ্কের উপর অর্থাৎ পরম প্রতিসরাঙ্কের উপর। এই দুটো ব্যাপার। পরের প্রশ্ন বলছে আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন কি হয়? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটা জানি, ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে লাইক দিস, এটা হচ্ছে এরকম অবস্থা। এই আলোকরশ্মিটা এই ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন এটা এখান থেকে এই সেটা কি হবে, এদিকে যাওয়ার কথা, তো সেটা দেখা যায় যে একটু আপাতত কোনো একটা নির্দিষ্ট মানের জন্য এই প্রতিসরণ কোণটা অর্থাৎ আস্তে আস্তে সেটা এইভাবে অর্থাৎ এইভাবে যায়। যখন আরেকটু বড় করি এটা এদিকে যায়, যখন আরেকটু বড় করি এটা এই দিকে যায়, যখন আরেকটু বড় করি যখন এটার সাথে মিশে যায়। তার মানে বোঝা গেল আপাতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ যেটা সেটা 90 ডিগ্রি হয়। তাহলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হলে আপাতন কোণের যে মানের জন্য এটা 90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় এটার কি, আমরা জানি ক্রান্তি কোণ বলে বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে। তাহলে বোঝা গেল যে যখন আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন সেটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে এটা প্রথমে এখানে ছিল, আস্তে আস্তে এটা আসলে কিন্তু এদিকে সরে যাচ্ছে, এদিকে একসময় একদম এখান থেকে সে এটার সাথে আপাতিত হয়ে যায়। তার মানে আগে যে ঘটনা ছিল যে হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে সেখানে অবিলম্বের দিকে বেঁকে যাইতো, কিন্তু ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে সে দূরে সরে যাবে, এটাই। তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, তারপরে হ্যাঁ এটাই সঠিক, অবিলম্বের দিকে বেঁকে যাবে না, বাঁকাবে না, সম্পূর্ণ প্রতিফলিত হবে। সঠিক অ্যান্সার হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক μ12 হলে এটা হচ্ছে μ21 কী হবে, উল্টা, অর্থাৎ 1/μ12। এটা হচ্ছে 1/μ12, যেটা আছে কোথায়, সেটা হচ্ছে 12, তাহলে 21 হবে, এটা হবে অ্যান্সার খ। অর্থাৎ আমরা জানি যে একটার মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক হচ্ছে a μb হয় অথবা μ12 হয় তাহলে μ21 কী হবে, এটা বিপরীত, অর্থাৎ 1/μ12। এটা হলো আমার ফর্মুলা। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? সেটা 1-এর চেয়ে বড়
1 সমান 0 1 চেয়ে ছোট। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসংখ্যা হচ্ছে 1 চেয়ে বেশি, যেমন 1.33, তাই না? তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসংখ্যা হচ্ছে 1 চেয়ে বড়। পানির ট্যাঙ্কের তলদেশ উঁচু দেখায় কেন? পানির ট্যাঙ্কের তলদেশ উঁচু দেখায়, এটা কি প্রতিফলনের জন্য, প্রতিসরণের জন্য, অপবর্তনের জন্য, ব্যতিচারের জন্য? মনে রাখতে হবে, পানির ট্যাঙ্কের তলদেশ উঁচু দেখায় প্রতিসরণের জন্য। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কখন ঘটে? যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। না, এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। হ্যাঁ, অ্যান্সার সঠিক। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তলের উপর লম্ব হয়, শোষিত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত হচ্ছে আপতন কোণ এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি হবে। এটা অলরেডি আমি প্রথম প্রশ্নে বুঝিয়েছি। পরের প্রশ্ন আসছে, বাতাসের সাপেক্ষে নিম্নের কোন উপাদানটির সংকট কোণ ক্ষুদ্রতম? বাতাসের সাপেক্ষে নিম্নের কোন উপাদানটির সংকট কোণ ক্ষুদ্রতম? পানি, ক্রাউন গ্লাস, ঘন প্রিন্ট গ্লাস, ডায়মন্ড। তাহলে বাতাসের সাপেক্ষে নিম্নের কোন উপাদানটির সংকট কোণ ক্ষুদ্রতম? সেটা হচ্ছে ডায়মন্ড। সংকট কোণ তো আমরা ব্যাখ্যা দিলাম। অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? হ্যাঁ, এটা আমরা জানি। অপটিক্যাল ফাইবার যে নীতির উপর কাজ করে সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ না, অপবর্তন না, সমবর্তন না, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আমরা জানি। সংকট কোণ এবং প্রতিসংখ্যার মধ্যে সম্পর্ক কি? সংকট কোণ এবং প্রতিসংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে সংকট কোণ এবং প্রতিসংখ্যা অর্থাৎ এ মিউ বি সমান সমান 1/sin θc। প্রতিসংখ্যা হচ্ছে সংকট কোণের বিপরীত রাশি, অর্থাৎ 1/IC। ইটা সমান 1/sin IC। IC মানে এখানে সংকট কোণ, এটাই সঠিক। তাহলে এখানে হচ্ছে ইটা হবে ইটা ইকুয়াল টু cos IC, ইটা ইকুয়াল টু tan IC। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ইটা ইকুয়াল টু 1/sin IC। C ফর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। একটি গ্লাস স্ল্যাবের উপর আলো অবিলম্বভাবে আপতিত হলে বেঁকে যায়, বাঁকায় না, সম্পূর্ণ প্রতিফলিত হয়, শোষিত হয়। একটি গ্লাস স্ল্যাবের উপর আলো অবিলম্বভাবে পতিত হলে বাঁকায় না, অর্থাৎ অবিলম্বভাবে এটা আবার প্রতিফলিত হয়। তারপরে বলা আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কোনটির প্রয়োজন নেই? সেটা হচ্ছে আলো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, আলো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, আপতন কোণ সংকট কোণকে অতিক্রম করে, আলো তলের উপর লম্বভাবে আপতিত হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কোনটির প্রয়োজন হয় না। তার মানে আলো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হ্যাঁ দরকার হয়, আপতন কোণ সংকট কোণকে অতিক্রম করে হ্যাঁ তাও দরকার হয়, ঘনমাধ্যমের প্রতিসংখ্যা বেশি হয় তাও সংকট হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আলো তলের উপর লম্বভাবে আপতিত হলে তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবেই না, সুতরাং এটা সঠিক নয়। গোলীয় তলে প্রতিসরণের জন্য সূত্র কোনটি? সেটা হচ্ছে আমরা জানি, আমরা কি এটা করতে পারি, n2/v মাইনাস n1/u সমান n2 মাইনাস ny ডিভাইডেড বাই r। তার মানে হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসংখ্যা ডিভাইডেড বাই লক্ষ্যবস্তু দূরত্ব, দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ইকুয়াল টু দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যা মাইনাস প্রথম মাধ্যমের প্রতিসংখ্যা ডিভাইডেড বাই r। ল্যান্স তৈরির সূত্র কোনটি? ল্যান্স তৈরির সূত্র হচ্ছে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এটা 30-এর ক নম্বরের সঠিক অ্যান্সার। ওকে, আমাদের এটা ক নম্বরটাই সঠিক, আমরা জানি। তারপরে আসতেছে আমাদের পরের প্রশ্ন যে একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব -20 সেন্টিমিটার হলে এর ক্ষমতা কত? তা আমরা জানি ক্ষমতা সমান কি, ক্ষমতা P সমান 1/f। এফটা হচ্ছে এখানে মিটারে হবে এবং একটা হবে ডায়াপ্টারে। তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে যে দূরত্ব সেটা সেন্টিমিটারে আছে, তাহলে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব হবে -20 সেন্টিমিটার। তাহলে অবতল লেন্সের ফোকাস দূরত্বটা আমরা ধরে নিলাম এখানে মাইনাস, যেহেতু এটা তাহলে ক্ষমতা হচ্ছে তাহলে 1/20 হবে, আর 1/20 হচ্ছে কত? অর্থাৎ আমরা এখান থেকে যদি মিটারে নিয়ে নিই তাহলে ভাগ করে দিলে এটা কত হবে? 20/100। তাহলে 100 উপরে চলে গেলে 20, 100/20 5, অর্থাৎ 5 ডায়াপ্টার। বাট 5 ডায়াপ্টার এটা প্লাস হবে না মাইনাস হবে, অবতল লেন্সের জন্য মাইনাস হবে। লেন্সের বিবর্তন ক্ষমতা m, এটা অলরেডি আমরা দিয়েছি ব্যাখ্যা, ক নম্বরটা সঠিক। S'/s v/u, v/uর ক্ষেত্রে একটা মাইনাস আমরা কাউন্ট করি।
ফোকাস দূরত্ব কি হবে যদি একটি লেন্সকে একই প্রতিসংখ্য বিশিষ্ট অপর একটি লেন্সে স্থাপন করা হয়। বলছে ফোকাস দূরত্ব কি হবে যদি একটি লেন্সকে একই প্রতিসংখ্য বিশিষ্ট অপর একটি লেন্সে স্থাপন করা হয়। বাড়বে, কমবে, অসীম হবে, শূন্য হবে, অসীম হবে। 4D এবং -2D ক্ষমতা দুটি লেন্সকে একত্রে যুক্ত করলে নেট ক্ষমতা কত হবে সেটার আমরা সূত্র দেখেছি। সেটা হবে +2D -2D +60 0D, এটা হবে আমার +2D। যদি একটি বস্তু অসীমে স্থাপন করা হয় তবে কনভার্জিং লেন্সের কোথায় প্রতিবিম্ব গঠিত হবে? FA অর্থাৎ ফোকাস দূরত্বে। +20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের ক্ষমতা কত? তাহলে লেন্সের ক্ষমতা P = 1/f, এফটা 25 সেন্টিমিটার আছে, মিটারে নিলে 25/100, 100 উপরে যোগ হলো তাহলে 4, আর 4 হবে এখানে প্লাস ডায়াপ্টার, 4 ডায়াপ্টার। 37 বলেছে যে দুটি ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার সম্পূর্ণ লেন্সের সমতুল্য ক্ষমতা কত? তাহলে ক্ষমতা কত হবে? সেটা হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 6.67 সেন্টিমিটার, এবং আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে কত হবে। ফোকাস দূরত্ব দুইটা দেওয়া আছে, তাই তো? তাহলে ফোকাস দূরত্বের সূত্র আমরা অ্যাপ্লাই করব যে 1/f = 1/f1 + 1/f2, তারপর আমরা মান বসে ক্যালকুলেশন করে যেটা সেটা। তরঙ্গ মুখের উপর লম্ব রেখা যা তরঙ্গের দিক নির্দেশ করে তাকে কি বলে? তরঙ্গ মুখের উপর লম্ব রেখা যা তরঙ্গের দিক নির্দেশ করে তাকে কি বলে? আলোর উল্লম্ব রেখা, আলোর অনুভূমিক রেখা, আলোক রশ্মি, সবগুলোই। তাহলে এটাকে আমরা বলি আলোক রশ্মি। নিউটনের সূত্র অনুসারে আলো কি আকারে পরিভ্রমণ করে? তরঙ্গ, ফোটন, তারপরে কার্পাস্কেল, সবগুলো। নিউটনের সূত্র অনুসারে আলো হচ্ছে একটা কর্পাস্কেল বা কার্পাস্কেল যেটা বলি। মাইকেলসন ইন্টারফেরোমিটার হলো একটি যন্ত্র যা কোনো অবস্থায় দূরত্ব পরিমাপ করতে সক্ষম। নিম্ন নির্ভুলতার জন্য, উচ্চ নির্ভুলতার জন্য, উভয়ই কোনোটি নয়। মাইকেলসন ইন্টারফেরোমিটার হলো এমন একটি যন্ত্র যা হচ্ছে উচ্চ নির্ভুলতার জন্য দূরত্ব পরিমাপ করতে সক্ষম, কারণ এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু আমরা অনেক বড় বড় ডিস্টেন্স মাপছি। যখন আলো গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন তরঙ্গ দৈর্ঘ্য এর কী পরিবর্তন হয়? তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। তাহলে যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন তরঙ্গ দৈর্ঘ্য কী পরিবর্তন ঘটে? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, বাড়ে না, একই থাকে না, এটা কমে যায়। পানির মসৃণ পৃষ্ঠ হতে আলো প্রতিফলিত হওয়াকে কি বলে? পানির মসৃণ পৃষ্ঠ হতে আলো প্রতিফলিত হওয়াকে কি বলে? সমবর্তিত, অসমবর্তিত, আংশিক সমবর্তিত, কোনটি নয়। সেটাকে বলে পার্শিয়ালি পোলারাইজড অর্থাৎ আংশিক সমবর্তিত। নিউটনের রিং পরীক্ষায় প্লেট এবং লেন্সের মধ্যবর্তী বায়ু পানি কর্তৃক স্থাপন করা হয় কোন প্যাটার্নে? সেটি সংকুচিত, প্রসারিত, একই, অন্ধকার হয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে এটা বলা আছে নিউটনের রিং এর পরীক্ষায় প্লেট এবং লেন্সের মধ্যবর্তী বায়ু কর্তৃক স্থাপন করা হয় কোন প্যাটার্নে? সেটা হচ্ছে সংকুচিত, এটা অনেকটা সংকুচিত হয়ে যায়। ওকে, তারপর আসতেছে 44 নম্বর, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। যখন আলো একটি বলের উপর পড়ে তখন এর ছায়া অনেক উজ্জ্বল কেন্দ্রের সৃষ্টি করে। এর কারণ হলো ব্যতিচার, অববর্তন, সমাবর্তন, প্রতিসরণ। যখন আলো একটি বলের উপর পড়ে তখন এর ছায়া অনেক উজ্জ্বল কেন্দ্রের সৃষ্টি করে। এর কারণ হলো অববর্তন, ডিফ্র্যাকশন অফ লাইট। ব্রগের সম্পর্কে এ 2D sin θ = m ল্যামডা। কোন থিটাকে বলা হয় আপাতন কোণ, প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ, স্পর্শ কোণ? এখানে থিটাকে বলা হবে স্পর্শ কোণ। যদি ইয়ংয়ের পরীক্ষায় একবর্ণী আলোর পরিবর্তে টর্চ ব্যবহার করা হয় তবে কি হবে? একবর্ণী আলোর জন্য জালোর বা ডোরা দৃশ্যমান হবে, জালোর বা ডোরা দৃশ্যমান হবে পরে অদৃশ্য হয়ে যাবে, কোনো জালোর দেখা যাবে না, কারণ এটা তো খুবই মাইক্রোস্কোপিক না। আমরা ইয়ংয়ের পরীক্ষায় বলেছি আমরা যে আলোক সোর্সটা ব্যবহার করব সেটা হবে খুবই মাইনিউট এবং অতি ক্ষুদ্র একটা সোর্স। এখানে আলোর পরিবর্তে টর্চ তো অনেক বড় সোর্স, এই জন্য এটা কী হবে না, কোনো জালোর দেখা যাবে না। আমাদের এটা যত সূক্ষ্ম হবে এবং এটা ডার্ক রুমে করতে হয়, এই জন্য এটা আসবে না। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় কোন বর্ণের আলোর জন্য সর্বনিম্ন ডোরাপ্রস্থ পাওয়া যাবে?
বেগুনি, লাল, সবুজ, হলুদ। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় কোন বর্ণের আলোর জন্য সর্বনিম্ন ডোরাপ্রস্থ পাওয়া যাবে? সেটা হচ্ছে বেগুনি। আলোর তীব্রতা নির্ভর করে কোনটির উপর? তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, বেগ, কম্পাঙ্ক। আমরা জানি তীব্রতার জন্য সংজ্ঞা সূত্র হচ্ছে I is proportional to a স্কোয়ার, অর্থাৎ তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতে, সুতরাং বিস্তার হবে। আলোর অবলোহিত বর্ণালী দেখার জন্য কোন প্রিজম ব্যবহার করা হয়? তাহলে আলোর অবলোহিত বর্ণালী বা ইনফ্রারেড স্পেকট্রা দেখার জন্য আমরা যে প্রিজম ব্যবহার করব সেটাকে ক্রাউন্ড নাকি ফ্লিন্ট নাকি রক সল্ট নাকি নিকল? সেটা হচ্ছে রক সল্ট প্রিজম আমরা ব্যবহার করব। দুইটি আলোর বেগের অনুপাত কত হবে যখন বায়ুতে তাদের তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে 3000 অ্যামস্ট্রং এবং 6000 অ্যামস্ট্রং হবে? তাহলে এখানে কত হবে আলোর বেগের অনুপাত? তাহলে আমরা দেখি, আমরা জানি কি দুটি আলোর বেগের অনুপাত কত হবে যখন বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য? তাহলে মাধ্যম 1, তাহলে বায়ুতে বেগ BA ইকুয়াল টু হচ্ছে B ইজ ইকুয়াল টু F ল্যামডা, অর্থাৎ ল্যামডা A ইন্টু FA, আর BB হচ্ছে আমার ল্যামডা B ইন্টু F অফ B। তাহলে যেহেতু মাধ্যম বায়ু, তাহলে মাধ্যম বায়ুতে তাদের বেগ সমান, অর্থাৎ BA ইকুয়াল টু BB। তাহলে B এর মান হচ্ছে ল্যামডা A ইন্টু FA, এটা হবে আমার ল্যামডা B ইন্টু F অফ B। আমাকে বলছে দুটি আলোর বেগের অনুপাত কত হবে যখন বায়ুতে তাদের তরঙ্গ দৈর্ঘ্য এত এবং এত। কিসের তাদের? এখানে বায়ুতে, তাহলে B বলছে, তাহলে BA ডিভাইডেড বাই BE বায়ুতে বলছে, তাহলে সেটা হচ্ছে ল্যামডা A বাই FA ইন্টু ল্যামডা B বাই F অফ B। তাহলে ল্যামডা এর মান কত? সেটা হচ্ছে আমার 3000 ইন্টু F অফ A, আর এটা হচ্ছে 6000 ইস টু F অফ A। তো এখন কথা হলো এখানে এই যে এখানে FA এবং FB এটা কি আসবে? কারণ আমার FA এবং FB কিন্তু বলে নাই, এটা একটা ক্রিটিক কোয়েশ্চেন। আমরা জানি যে বায়ু মাধ্যমের জন্য তার যে ব্যাগ, এই ব্যাগটা কিন্তু সমান, তাহলে সমান হলে অনুপাতটা কত হবে? অর্থাৎ B1 এবং B2 তার মান হইতে হবে 1, আর 1 হলে কি বলতে পারি? BA সমান BB। তাহলে তাদের অনুপাত কত হবে? BA ডিভাইডেড বাই BB, দ্যাটস ইকুয়াল টু 1:1 সমান হবে। তাহলে 30 হলে 30, 20 হলে 20, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1:1। যদি হীরক এবং কাচের প্রতিসংখ্যা যথাক্রমে 2.5 এবং 1.5 হয়, তবে হীরক অপেক্ষা কাচে আলো কত দ্রুত বেগে চলবে? তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সূত্র, যদি হীরক এবং কাচের প্রতিসংখ্য, তাহলে দুটোর প্রতিসংখ্যা দেওয়া আছে। একটা হচ্ছে হীরক ডায়মন্ড, অর্থাৎ ডায়মন্ড হচ্ছে D দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 2.5 দেওয়া আছে আমার, এটা 2.5। তারপরে দেওয়া আছে কি কাচ, অর্থাৎ মিউ অফ G, সেটা হচ্ছে 1.5। তবে হীরক অপেক্ষা কাছে আলো কত বেগে চলবে? তাহলে আমরা জানি যে মিউ, যেমন এটা যদি লিখি সেটা হচ্ছে D মিউ G সমান হচ্ছে মিউ G ডিভাইডেড বাই মিউ D। তাহলে মিউ G এটার মান কত? 1.5 বাই 2.5। এখন আমাকে তো এটা বের করতে বলে না, আমাকে বলছে তবে হীরক অপেক্ষা কাছে কত বেগে চলবে। তাহলে এখন হীরক অপেক্ষা কাছে এটা হচ্ছে CD ডিভাইডেড বাই C অফ G সমান সমান, এখানে যদি আমরা কেটে দিই তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25। এখন বলছে যে হীরক অপেক্ষা কাছে আলো কত দ্রুত চলবে, কাচেরটা বের করতে বলছে। তাহলে CG ডিভাইডেড বাই CD সমান 5 ডিভাইডেড বাই 3, তাহলে CG সমান 5 ডিভাইডেড 3 ইন্টু CD। তাহলে 5কে যদি আমরা ভাগ করি 1.66 হবে, অর্থাৎ 3 একে 3 দিব জানা, তাহলে 30 2 318 হ্যাঁ 1.66 হবে সঠিক অ্যান্সার, এটা দেওয়া আছে 1.66। তাহলে আমরা দেখলাম কীভাবে আসলো। তারপরে বলা আছে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী হতে আকাশকে কী রঙের দেখা দিত? মানে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশকে আমরা কী রঙের দেখতাম? কালো দেখতাম, কারণ সকল বর্ণের অনুপস্থিতি, কালো নীল কমলা লাল, আমরা কালো দেখতাম। আমরা জানি সকল বর্ণের উপস্থিতি হচ্ছে সাদা আর সকল বর্ণের অনুপস্থিতি হচ্ছে কালো। সূর্য অস্ত যাওয়ার সময় একে উপবৃত্তাকার দেখা যায় কোন কারণে? সেটা হচ্ছে ব্যতিচার, অপবর্তন, প্রতিফলন, প্রতিসরণ। মনে রাখতে হবে যে সূর্যটা যখন অস্ত যায় তখন সেটাকে তোমার ইলিপ্টিক্যাল দেখা যায়। তো ইলিপ্টিক্যাল দেখার কারণ কি? সেটা হচ্ছে ডিউ টু রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। সূর্যের বর্ণালীর প্রকৃতি কেমন? এটা লাইন স্পেকট্রাম, ব্যান্ড স্পেকট্রাম, বিচ্ছিন্ন স্পেকট্রাম, অবিচ্ছিন্ন স্পেকট্রাম, যাতে কিছু শোষণ রেখা বর্তমান থাকে। হ্যাঁ, সূর্যের বর্ণালীর প্রকৃতি হচ্ছে ইট ইজ ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট স্পেকট্রাম, যাতে কিছু শোষণ বর্ণালী বা
অ্যাবজর্বেটিভ লাইন পাওয়া যায়। আলোক সক্রিয় ক্রিস্টাল কোনটিকে ঘোরায়? স্পন্দক তলকে, সমাবর্তন তলকে, ব্যতিচার তলকে, অপবর্তন তলকে। তাহলে আমরা যেটা পড়েছি হচ্ছে পোলারাইজেশন অফ পোলারাইজারে, তাহলে আলোক সক্রিয় ক্রিস্টাল ঘুরে আছে সমাবর্তক তলকে। নিম্নের কোনটি আলোক সক্রিয় নয়? চিনি, টার্টারিক অ্যাসিড, পানি এবং সোডিয়াম ক্লোরাইড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নিম্নের কোনটি আলোক সক্রিয় নয়? চিনি আলোক সক্রিয়, কারণ এটার মধ্যে আলফা গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ আমরা দেখেছি, ল্যাকটোটোজ আর ডেক্সট্রোজ দুই ধরনের, এই জন্য এটা আলোক সক্রিয়। টার্টারিক অ্যাসিড আলোক সক্রিয়, সোডিয়াম ক্লোরাইড আলোক সক্রিয়। পানি কিন্তু আলোক সক্রিয় নয়, পানি আলোক সক্রিয় নয়। দেন দ্বিচির পরীক্ষায় আমরা পর্যবেক্ষণ করি শুধুমাত্র ব্যতিচার ডোরা, শুধুমাত্র অপবর্তন ডোরা, উভয়ই সমাবর্তন ডোরা। তাহলে দ্বিচির পরীক্ষা আমরা পর্যবেক্ষণ করি ব্যতিচার ডোরা এবং অপবর্তন ডোরা। যখন আলো অবিলম্বভাবে পাতলা ফিল্মের উপর আপতিত হয় তখন পথ পার্থক্য নির্ভর করে ফিল্মের পুরুত্বের উপর, ফিল্মের প্রকৃতির উপর, আপতন কোণের উপর এবং সবগুলোর উপর। যখন আলো অবিলম্বভাবে পাতলা ফিল্মের উপর আপতিত হয় তখন পথ পার্থক্য নির্ভর করে সবগুলোর উপর। নিম্নের কোনটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না? আমরা জানি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না কি? শুধুমাত্র কম্পাঙ্ক। বিস্তার করে, তরঙ্গ দৈর্ঘ্য করে, ব্যাক করে। তাহলে কোনটা করে না? নিম্নের কোনটি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না? সেটা হচ্ছে কম্পাঙ্ক। সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 15 মিনিট, 10 মিনিট, 8 মিনিট, 8 মিনিট 30 সেকেন্ড। তাহলে সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। ইয়ংয়ের পরীক্ষা প্রতিষ্ঠিত করে নিম্নের কোনটি? আলো তরঙ্গের সমন্বয়ে ঘটিত, আলো কণার সমন্বয়ে গঠিত, আলো তরঙ্গ না আবার কণা দ্বারা গঠিত না, আলো তরঙ্গ ও কণা উভয় দ্বারা গঠিত। তাহলে এখানে বলা আছে যে ইয়ংয়ের পরীক্ষা প্রতিষ্ঠিত হয় যেটার মাধ্যমে, সেটি হচ্ছে আলো তরঙ্গের সমন্বয়ে গঠিত। এখানে আমরা ছোট্ট একটা নোট দিয়েছি, ব্যতিচার এবং অপবর্তন হলো তরঙ্গ ধর্ম। গৌণ তরঙ্গে হাইগেনের ধারণা একটি পাতলা লেন্সের ফোকাস দূরত্ব বের করার ধারণা, তরঙ্গ মুখ বের করার জ্যামিতিক পদ্ধতির ধারণা, আলোর ব্যাগ নির্ণয় করতে ব্যবহৃত হয়, সমাবর্তন ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। তাহলে সঠিক হচ্ছে তরঙ্গ মুখ বের করার জ্যামিতিক পদ্ধতির ধারণা হচ্ছে, আমরা যেমন পড়েছিলাম যে সেটা হচ্ছে আমরা কিভাবে তরঙ্গ, একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, একটা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট আমরা তৈরি করেছি, এবং একটা দিয়ে ডিচির বা স্লাইট দিয়ে যখন কোনো আলো ঢুকে সেটা চতুর্দিকে ছড়িয়ে যায় এবং সেটা প্যারাবোলিক ওকে অর্থাৎ বৃত্তের মতো চতুর্দিকে ভরে যায়, এবং বৃত্তের পরিধিগুলো স্পর্শ করলে সবগুলোর যে সাধারণ একটা রেখা পাওয়া যায় সেটা হচ্ছে তার তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট আমরা বলেছি। নিউটনের রিং এর কেন্দ্রীয় দাগ উজ্জ্বল, অন্ধকার, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য অন্ধকার, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য উজ্জ্বল। তাহলে নিউটনের রিংয়ের কেন্দ্রীয় দাগটা হচ্ছে অন্ধকার। একটি সমজাতীয় মাধ্যমে আলোর বিন্দু উৎস স্থাপন করলে কি ঘটে? সিলিন্ড্রিক্যাল তরঙ্গমুখ পাওয়া যায়, উপবৃত্তাকার তরঙ্গমুখ পাওয়া যায়, গোলাকার তরঙ্গমুখ পাওয়া যায়, সমতল তরঙ্গমুখ পাওয়া যায়। সঠিক আনসার হচ্ছে গোলাকার তরঙ্গমুখ পাওয়া যায়। একটি মাধ্যমে সকল কণার ফোকাসের যখন স্পন্দনের দশা সমান হয় তখন তাকে কি বলে? ক্রেস্ট, ট্র, ওয়েভ লেন্থ, ওয়েভ ফ্রন্ট। সেখানে হ্যাঁ আমরা একটু আগে যেটা দিয়েছি তরঙ্গমুখ, সেটাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। অর্থাৎ একটি মাধ্যমে সকল কণার লোকাসের যখন স্পন্দনের দশা সমান হয় তখন তাকে বলে ওয়েভ ফ্রন্ট। যদি আমরা একটু দেখাই, যেমন এখানে একটা বিন্দু আছে, এটাতে চতুর্দিকে আলো ছড়ে যাচ্ছে, এভাবে চতুর্দিকে আলো ছড়ে যাচ্ছে। এখন এই সবগুলোর মুখ যদি আমি যোগ করি তাহলে এই যে একটা রেখা পাওয়া গেলো, এটাকে আমরা বলছি এই লোকাসটাকে আমরা বলবো কি? তরঙ্গমুখ। দুইটি উৎসকে সুসংগত আলোক উৎস বলা যায় যখন তারা আলোক রশ্মি নিঃসরণ করে একই তরঙ্গ দৈর্ঘ্য, একই বিস্তার, ধ্রুব দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্য, ধ্রুব একই বিস্তার এবং একই তরঙ্গ দৈর্ঘ্য। মনে রাখতে হবে তাদের ধ্রুব দশা পার্থক্য একই থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য একই থাকবে। তাহলে আমরা এই জন্যই বলছি সমান তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ যখন তাদের মধ্যে একটা দশা পার্থক্য থাকে তখন তারা যখন সামনে প্রোপাগেট করে বা প্রোপোগেশন হয় তখন তাদের মাধ্যমে যে তরঙ্গ আমরা পাই সেই তরঙ্গটা হচ্ছে আমাদের কি হবে? সেটাকে আমরা বলবো কোহারেন্ট সোর্স বা সুসংগত আলোক উৎস। এটা সুসংগত আলোক উৎসের একটি উদাহরণ। তো আমরা আমাদের অল্প কিছু প্রশ্ন এখানে ছিল, মাত্র 66টি, আমরা আরও দিব সামনে।
আমাদের সেকেন্ড ক্লাসে আমরা আরও কিছু অপটিক্সের উপর দিব। প্রাথমিক যে প্রশ্নগুলো সেগুলো আমরা দিলাম। আশা করি এখান থেকে কমন পড়বে, আপনারা একটু দেখে নেবেন আমাদের প্রশ্নগুলো। আমরা আসলে যেহেতু সময় খুব কম কিন্তু পরীক্ষার সন্নিকটে, জাস্ট প্রশ্নগুলো সাজেশন আকারে দিচ্ছি, এত ডিপলি আমরা যাচ্ছি না যে কিভাবে আসলো, কারণ আপনারা অনেকেই জানেন, কারণ সবাই অনার্স মাস্টার্সের বই পড়েই এসেছেন। জাস্ট এখন আমরা খালি কী ধরনের প্রশ্ন পড়তে হবে সেটার উপরে আপনাদের একটা সাজেশনমূলক ক্লাস আমরা দিলাম। আশা করি আপনারা যদি দেখেন উপকৃত হবেন। পরবর্তী ক্লাস দেখার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।